আমার প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমাদের তো টেস্ট পরীক্ষা আসন্ন। ইতিমধ্যে তোমরা তোমাদের স্কুলের শিক্ষকদের কাছ থেকে এবং অনেক ইউটিউবের শিক্ষকদের কাছ থেকে তোমরা দর্শনের সাজেশন পেয়েছো। আজকে আমি তোমাদের দর্শনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একেবারে বাছাই করে মাত্র 9টি প্রশ্ন এমনভাবে উপস্থাপিত করেছি যে যার বাইরে তোমাদের প্রশ্ন আসা অসম্ভব। তোমরা যদি আমার এই প্রশ্নগুলি মন দিয়ে করো তাহলে এর বাইরে যে কোনো প্রশ্ন আসবে না তা আমি নিশ্চিত করে বলতে পারি। তোমাদের ভালো রেজাল্টের জন্য আমার এই প্রচেষ্টা। তাই তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তাহলে আমরা আরও এগিয়ে যাওয়ার প্রেরণা পাবো। তোমাদের কাছ থেকে অন্তত এটুকু আশা করি। দেখো তোমরা ফিলোসফির প্রশ্নটা। তোমরা জানো যে ফিলোসফিতে মোট 5টা প্রশ্ন করতে হয়, প্রতিটা প্রশ্নের মান 8 এবং সেগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। 1 নাম্বার প্রশ্ন, বচন বলতে কী বোঝো? নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও। বচনের সংযোজকের কাজ কী? 2 উদাহরণসহ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য কী? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। 3 4 প্রকার নিরপেক্ষ বচনে কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণসহ লেখো। নিচের বাক্যগুলি তর্কবিজ্ঞানসম্মত বচনে রূপান্তরিত করো ও তাদের কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উল্লেখ করো। 1 রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন। 2 কেবলমাত্র দার্শনিকরা সুখী। 3 কোনো অসৎ মানুষ নেই। 4 সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না। 5 বৃত্ত কখনো ত্রিভুজ হয় না। 6 কেবলমাত্র ছাত্ররাই বৃত্তির জন্য আবেদন করতে পারে। 7 যে কেউ এই কাজ করতে পারে। 8 অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না। এবার 4 নাম্বার প্রশ্ন দেখো, বচনের বিরোধিতা কাকে বলে? বচনের বিরোধিতার শর্তগুলি কী কী? বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? বচনের বিরুদ্ধ বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য কী? 5 অমাধ্যম অনুমান কী? দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। 6 বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। নিচের বাক্যগুলি বিবর্তনের অবর্তন করো। 1 সাদা বাঘ আছে। 2 মানুষ মাত্রই পরিশ্রমী নয়। 3 প্রত্যেক মানুষ মরণশীল। 4 70% ছাত্র দর্শন পড়ে। 5 ছাত্ররা কদাচিৎ অলস হয়। 6 শতকরা 80% ভারতবাসী শিক্ষিত। এবার 7 নাম্বার প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ বচন আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার করো। 1 সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ। 2 সব চকচকে বস্তু সোনা নয়, হিরে সোনা নয়, সুতরাং হিরে চকচক করে না। 3 কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয়, সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ। 4 সব সফল ব্যক্তি পরিশ্রমী, সুতরাং সব ছাত্র সফল নয় যেহেতু সব ছাত্র পরিশ্রমী নয়। অথবা উদাহরণসহ টিকা লেখো। 1 নিরপেক্ষ ন্যায়। 2 চতুষ্পদ ঘটিত দোষ। 3 নিরপেক্ষ ন্যায় সংস্থান। 4 নিরপেক্ষ ন্যায় সাধ্যপদ পক্ষপদ ও হেতুপদের কাজ। 5 অবৈধ পক্ষদোষ ও অবৈধ সাধ্যদোষ। এবার 8 হচ্ছে মিলের ব্যতিরেকী পদ্ধতি, অন্বয়ী পদ্ধতি এবং সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো। এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটো আর দুটো অসুবিধা লিখবে। অথবা যেখানে যেখানে বদ্ধ জলাশয় সেখানে ম্যালেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে, সুতরাং বদ্ধ জলাশয়ে ম্যালেরিয়ার উপস্থিতির কারণ। এই যুক্তিতে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তার সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, দুটো সুবিধা এবং দুটো অসুবিধা লেখো। 9 নাম্বার, নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো। 1 জোয়ারের পর ভাটা আসে, সুতরাং জোয়ার হলো ভাটার কারণ। 2 বদ্ধ পরিষ্কার জল ডেঙ্গির কারণ।
3 শীতের পর বসন্ত আসে, কাজে শীত হলো বসন্তের কারণ। 4 কুকুরেরা মানুষের মতো প্রাণী, সুতরাং কুকুরেরও মানুষের মতো বিচার বুদ্ধি সম্পন্ন। অথবা সংক্ষিপ্ত টিকা লেখো। অবৈধ সামান্যীকরণ দোষ, বহু কারণবাদ। 3 আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করার জনিত দোষ। 4 কাকতালীয় দোষ। 5 অবাস্তব ঘটনাকে কারণ হিসেবে গণ্য করার জনিত দোষ। আর 6 হচ্ছে ভালো উপমা যুক্তি। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে তোমাদের বাকি সাজেশন, নোটস এবং টেস্টের পরবর্তী যে সমস্ত সাজেশন, নোটস থাকবে তা কিন্তু তোমরা প্রথমে পেয়ে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।